বিশ্ব শান্তি রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী, মাথা উঁচু করে চলার প্রত্যয়। করোনায় 24 ঘন্টায় আরও 38 জনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী জেলায় বাড়ছে সংক্রমণ। হেফাজত নেতাদের অবৈধ অর্থের অনুসন্ধানে দুদক, যাচাই বাছাই হচ্ছে সংগঠন মাদ্রাসার অ্যাকাউন্ট। এবার হজ করতে পারবেন বিশ্বের 45,000 মানুষ, সৌদি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ। ভারতে নির্যাতিত তরুণী বেঙ্গালুরু পুলিশের হেফাজতে, টিকটক হৃদয় নারী পাচার চক্রের সদস্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। বিশ্ব শান্তি রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে হাত পেতে নয়, বাংলাদেশ চলবে মাথা উঁচু করে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আর্তমানবতা সেবায় বিশ্বের 40টি দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জাতিসংঘের 54টি শান্তিরক্ষা মিশন। বর্তমানে 8টি দেশের শান্তি রক্ষায় 6,500-এর অধিক সদস্য মোতায়েন রয়েছে। 1988 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে সর্বোচ্চ পেশাদারী মনোভাব, আনুগত্য ও সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তিরক্ষী মিশনে এখন পর্যন্ত 155 জন নিহত ও আহত হয়েছেন 2 শতাধিক সদস্য। 2003 সাল থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে বাংলাদেশ। গণভবন থেকে ভার্চুয়ালি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বে এক নম্বর শান্তিরক্ষী হিসেবে কাজ করে যাচ্ছে। বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দরদি মন ও মানবিকতা নিয়ে কাজ করায় বাংলাদেশের মুখ আজ উজ্জ্বল এবং গর্বের। অত্যন্ত দরদি মন নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। শান্তিরক্ষী হিসেবে কতগুলি সুনির্দিষ্ট কর্মসূচি থাকে, কিন্তু তার বাইরেও এই যে মানবিক দিকটা আপনাদের মাঝে ফুটে উঠেছে, এটাই সব থেকে বড় কথা। এবং সেই জন্য আমি সত্যি আপনাদের সকলকে নিয়ে গর্ববোধ করি। জাতিসংঘের চাহিদা অনুযায়ী যে কোনো চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে সরকার প্রধান বলেন, যারা মিশনে আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে কোনো জটিল অবস্থায় অনেক সময় আমরা দেখেছি যে অনেক দেশ যেতে চায় না। যখন আমাদের কাছে বলা হয়েছে, আমি বলেছি হ্যাঁ, আমরা বাঙালিরা যে কোনো জটিল অবস্থা, যে কোনো পরিবেশ মোকাবেলা করবার মতো সাহস রাখি। কাজে আমাদের শান্তিরক্ষীরা পারবে। কাজে আমার মনে হয় সব থেকে সংঘাতপূর্ণ জায়গা, সব থেকে জটিল জায়গাগুলিতেই আজকে আমাদের শান্তিরক্ষী বাহিনী বিশেষ অবদান রেখে যাচ্ছেন। সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে বিশ্বে বাংলাদেশের পতাকার মান সমুন্নত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের তরুণ সমাজ তারাও যেন এটা শিখে যে শান্তি একমাত্র উন্নয়নের পথ। আমাদের আর এখন কারোর কাছে হাত পেতে চলতে হবে না, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো এবং বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব। এ সময় ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে মিশনে কর্মরতদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মিশনে অংশ নিয়ে আহত ও নিহতদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আসছে বাজেট হবে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের কথা মাথায় রেখেই নতুন বাজেট। মফিউর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতি লীগ। এতে যোগ দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথাপিছু আয়ে এরই মধ্যে
প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছে। একই সাথে ঋণগ্রহীতা থেকে ঋণদাতা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। আর জিডিপি গ্রোথ রেট আমরা পাকিস্তানকে অনেক উপরে হারিয়ে ফেলেছি, পাকিস্তান উপরে গেছি, চায়নাকে আমরা উপরে উঠে গেছি, ইভেন ইন্ডিয়ার উপরে আমরা উঠে গেছি। কল্পনা করেন, একটা করোনার মধ্যে একটা শক্ত মজবুত অর্থনীতি দান করিয়েছেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, গণমানুষের উন্নয়ন তথা দেশের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করেই আসছে নতুন অর্থবছরের বাজেট। আসন্ন বাজেটেও গণমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়ন, সংকট মোকাবিলা এবং অর্থনীতিকে এগিয়ে নেয়ার বহুমাত্রিক পরিকল্পনার অনন্য সমন্বয় ঘটবে বলে আমরা মনে করি। গণমুখী এই বাজেট নিয়ে বিএনপির মন্তব্য সময়োপযোগী নয় বলে মনে করেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি যে সক্ষমতা তা নিয়ে ফখরুল সাহেবের মুখে একটা প্রশংসা বাক্য শুনতে পাইনি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১২,৫৪৯। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৫০২টি ল্যাবে ১৩,১৮৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১,০৪৩। শনাক্তের সংখ্যা বেড়ে ৭,৯৭,৩৮৬। নতুন ১,১৮৭ জন সহ সুস্থ হয়েছেন ৭,৩৭,৪০৮ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৭.৯১%। সপ্তাহ ব্যবধানে শনাক্ত বেড়েছে ২১.৮২% ও সুস্থ ৯% কমেছে। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী জেলাগুলোতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন ছিলেন করোনা পজিটিভ। বাকি ৪ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। করোনায় চাঁপাইনবাবগঞ্জে মারা গেছে ৪ জন, নতুন ৪ জন সহ জেলায় মোট শনাক্ত ৮৮০ জন। এদিকে বিশেষ লকডাউনের পঞ্চম দিনেও চাঁপাইনবাবগঞ্জে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ২৪ ঘন্টায় রংপুরে করোনায় ৪ জন এবং সিলেটে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় জনসচেতনতা বাড়াতে গাজীপুর এবং নাটোরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। হেফাজতের শীর্ষস্থানীয় নেতাদের অবৈধ অর্থের অনুসন্ধানে নেমেছে দুদক। ব্যক্তিগত অর্থের পাশাপাশি যাচাই বাছাই করা হচ্ছে সংগঠন আর মাদ্রাসার অ্যাকাউন্ট। অনুসন্ধানের পর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা সংগঠনের তহবিলের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ধর্মীয় কাজের জন্য আসা বৈদেশিক সহায়তা ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাশেমি, মামুনুল হক সহ ৫৪ জনের ব্যাংক হিসাবের লেনদেন যাচাই বাছাইয়ে এমন গরমিল পেয়েছে। এমন একটি অগ্রগতি প্রতিবেদন পাঠানো হয়েছে দুদকে। হাটহাজারী চট্টগ্রাম, তারপরে পটিয়া, তারপরে ফটিকছড়ি চট্টগ্রাম, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটা মাদ্রাসা, নারায়ণগঞ্জের মাদ্রাসা, ঢাকার মোহাম্মদপুরের মাদ্রাসা, এই যে এখানকার কথাগুলি আসছে, মাদ্রাসার ফান্ডিংগুলো, এই টাকাগুলো কোত্থেকে আসলো, হেফাজতের টাকার মূল ফাইন্যান্সার কারা। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের ক্ষেত্রে এ প্রতিবেদন আমলে নিয়েছে দুদক। বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে, ট্রানজ্যাকশন প্রোফাইলগুলি চেয়েছে, তাদের রিপোর্টগুলি আসতে হবে। ইন্ডিভিজুয়ালের দুর্নীতি দমন কমিশন ইনভেস্টিগেশন ইনকোয়ারি করছে, কোথায় কার কাছে সম্পদ আসলো, কিভাবে সম্পদ আসলো, এগুলো তো ফাইন্ডিং ফ্যাক্টস আসতে একটু সময় লাগবে। তবে দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়েছে। গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে একটি রিসোর্টে কথিত স্ত্রী ঝর্ণাসহ অবরুদ্ধ হন মামুনুল হক। গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। মামুনুল হকের ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পায় সংস্থাটি। হেফাজত যে টাকাটা আসছে, সে টাকাটা উৎস কোথায়, কোত্থেকে আসছে, কার ফান্ড থেকে আসছে, যার ফান্ড থেকে আসছে ওনার ফান্ডটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কোন ব্যাংকে ট্রান্সফার হলো, সেই ব্যাংকে কার নামে ট্রান্সফার হলো। ট্রানজ্যাকশন প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট এইসব ক্ষেত্রে। হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন ও অবৈধ লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন, এমন অভিযোগ সামনে রেখেই চলছে দুদকের অনুসন্ধান।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুসারে এবছর সারা বিশ্ব থেকে মাত্র ৪৫,০০০ মানুষ হজ পালন করতে পারবেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব জানিয়েছে, সেই হিসেবে বাংলাদেশ থেকে অল্প সংখ্যক হজযাত্রী অংশ নিতে পারবেন। তারপরও সৌদি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে হাব। হজ নিয়ে ৩ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ, জানাচ্ছেন জসিম জুয়েল। ২০২১ সালেও মুসল্লিরা হজ পালন করতে পারবেন কিনা তা নিয়ে এখনও সন্দেহ পুরোপুরি কাটেনি। সারা বিশ্বের মুসল্লিরা অপেক্ষায় আছেন সৌদি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। এরই মধ্যে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১ সালে ৬০,০০০ হজ যাত্রী নিয়ে হজ পালনের প্রস্তাবনা দিয়েছে, যার মধ্যে সৌদি আরবেরই ১৫,০০০, বাকি ৪৫,০০০ হজ যাত্রী যাবেন পৃথিবীর নানা দেশ থেকে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি বলেন, ইতিমধ্যে ৬১,০০০ হজ যাত্রী নিবন্ধন করেছে, যারা সৌদি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ২০২১ সালে হজে যাওয়ার জন্য প্রায় ৬১,০০০ হজ যাত্রী নিবন্ধন করে টাকা জমা দিয়ে অপেক্ষা করছেন ২১ সালে যাবেন, কিন্তু আমরা সৌদি আরবের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এর মধ্যে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে একটি সার্কুলার জারি করেছে যে বহির্বিশ্ব থেকে ৪৫,০০০ হজযাত্রী ২০২১ সালে হজ পালন করতে যেতে পারবেন। তবে বাংলাদেশ থেকে কত হজ যাত্রী অংশ নিতে পারবেন তা নিশ্চিত করে বলতে না পারলেও সংখ্যা যে খুব বেশি হবে না সেটাও জানালেন হাব সভাপতি। হজ পরিচালনার মূল অথরিটি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু না জানানোর কারণে আমরা এখনও কনফার্ম হতে পারছি না যে বাংলাদেশ থেকে যেতে পারবেন কিনা এবং যেতে পারলে সেটার সংখ্যা কত হবে। তবে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানালেন সভাপতি। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। সম্প্রতি ভারতে নির্যাতিত তরুণী দেশটির পুলিশ হেফাজতে রয়েছে, আর ঘটনা তদন্তে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সন্ধান মিলেছে। চক্রটি টিকটক অ্যাপের মাধ্যমে তাদের টার্গেট করে, পরে চাকরির প্রলোভনে পাচার করে বিদেশে। রাজধানীর তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বিস্তারিত মিনালা দেবার রিপোর্টে। সম্প্রতি ভারতে তরুণী নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত রিফাদুল ইসলাম হৃদয় টিকটক হৃদয় নামেই তার পরিচিতি। টিকটক হৃদয় সহ নির্যাতনে জড়িতদের ভারত থেকে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ চলছে, আর নির্যাতিত তরুণী রয়েছেন ভারতীয় পুলিশের হেফাজতে। সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ। পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমাদের এনসিবির আছে, এনসিবির মাধ্যমে আন্তঃযোগাযোগের মাধ্যমে দুই দেশের সঙ্গে যোগাযোগ হবে এবং এর বিনিময়ে আমরা তাদেরকে ফেরত পাবো বলে আশা করতেছি। মূলত টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে তরুণীরা পারস্পরিক পরিচয়ের সূত্র ধরে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হয়, আর এসব গ্রুপের অ্যাডমিনরাই মূলত আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য, যার মাধ্যমে টার্গেট করা হয় স্কুল কলেজ পড়ুয়া, বখে যাওয়া শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণীদের। বেশ কিছু ছেলেমেয়েকে টিকটক গ্রুপে প্রাথমিকভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে তারা বৃহৎভাবে এদেরকে ইনভলভ করে তারা পাচারের কাজে সহযোগিতা করে। ভারতে চক্রটির মূল আস্তানা বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায়। মূলত পতিতাবৃত্তিতে নিয়োজিত করতে বিভিন্ন বয়সীদের পাচার করা হয়। পতিতাবৃত্তিতে নিয়োজিত করার জন্য এই মেয়েদেরকে তারা ওখানে নিয়ে যায় এবং তারা বিভিন্ন ওই এলাকার কিছু হোটেলের সঙ্গে তাদের চুক্তি আছে। এই নারী চক্রটির নেটওয়ার্ক দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, ভারতের কিছু এলাকাসহ দুবাই এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছড়িয়ে আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। একটা বৃহৎ নেটওয়ার্কের আওতায় তারা কাজ করে যাচ্ছে এবং দীর্ঘদিন থেকে এই কাজটি করতেছিল। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরেই রাজধানীর কদমতলীতে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে আরাফাত হোসেন। প্রাথমিক তদন্তে এমন তথ্য পেয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার জানান, কিলিং মিশনে অংশ নেওয়া ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
হত্যাকাণ্ডে মোট 9 জনের একটা গ্রুপ অংশগ্রহণ করে। এই 9 জনের মধ্যে আমরা 8 জনকেই ইতিমধ্যে ধরে ফেলেছি। তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমাদের তদন্ত কাজটা অব্যাহত আছে। একজন আসামি আমাদের নাগালের বাইরে আছে, তাকেও আমরা ধরার চেষ্টা করছি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিলেটে 4 ঘন্টার ব্যবধানে 5 বার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি না থাকলেও আতঙ্কে স্থানীয়রা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। ভালো নেই সুন্দরবনের প্রাণ প্রকৃতি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বনের হরিণসহ ভেসে গেছে অনেক প্রাণী। বিশেষজ্ঞরা বলছেন বনের মধ্যে বেশি সংখ্যক মাটির টিলা তৈরি করতে হবে, অন্যথায় ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে বন্যপ্রাণী রক্ষা করা যাবে না। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলবাসীকে আগলে রাখে সুন্দরবন। প্রতিদিন 2 বার সমুদ্রের লবণাক্ত পানিতে প্লাবিত হয় বনের প্রায় 69 ভাগ। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বৃহৎ জলাভূমি শুধু নয়, ইউনেস্কোর রামসার এলাকা হিসেবেও স্বীকৃত। জীববৈচিত্র্যের আধার সুন্দরবনে সরকারি হিসেবে 114টি বাঘ, 1.5 লাখ হরিণ সহ 375 প্রজাতির প্রাণীর বসবাস। পানিতে রয়েছে বিলুপ্ত প্রজাতির ইরাবতী ডলফিন সহ 6 প্রজাতির ডলফিন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে হরিণ সহ অনেক বন্যপ্রাণী। ক্ষতি হয়েছে বনরক্ষীদের থাকার আবাসস্থলও। 7টা মৃত হরিণ উদ্ধার করেছি এবং 2টা জীবিত হরিণ উদ্ধার করেছি। এছাড়া আমাদের 19টা জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 24টা অফিসের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টা ফুড ট্রেল, একটা টাওয়ার এবং 2টা গোলঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাতাসের প্রবল বেগে আমাদের 6টা অফিস, 4টা স্ট্যাম্পার এবং একটা রেস্ট হাউসের ট্রেনের সাল উড়ে গেছে। এদিকে ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে সুন্দরবনের প্রাণী সম্পদ রক্ষায় অনেক বেশি মাটির উঁচু টিলা তৈরি করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের বাঘ হরিণের আবাসস্থল সুরক্ষা করতে হলে বনের ভিতর পর্যাপ্ত পরিমাণে উঁচু ডিবি বা টিলা তৈরি করতে হবে, যাতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণী সেখানে আশ্রয় নিতে পারে। সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতোমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে ইয়াসের প্রভাবে সাতক্ষীরার চিংড়ি সম্পদের ক্ষতি হয়েছে 10 কোটি টাকা। দুর্গত মানুষের সংখ্যা 50,000-এর বেশি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মাত্র 4 ঘন্টার ব্যবধানে 5 বার কেঁপে উঠল সিলেট। সকাল 10:30 থেকে বেলা 2টা পর্যন্ত পরপর এই ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সিলেটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.1। সিলেটেই এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল। এদিকে পরপর 5 বার ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মনে দেখা দিয়েছে আতঙ্ক, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দশটা 35 4.1, এরপর হচ্ছে 11:30 সেটার মাত্রা ছিল 2.8। তো আমরা যদি এই পর্যালোচনা দেখি, যদি এই 4টা ভূমিকম্প এর মধ্যে সবচেয়ে বড় যেটা হয়েছিল সেটা 10:50, সেটা ছিল 4.1 মাত্রা ম্যাগনিটিউডের। আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আটক অপর 5 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাদের ঢাকা মহানগর হাকিম শাহজাদি তাহমিদার আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে নির্যাতিতার ভাই জানান, বোনকে নিয়ে শুক্রবার রাতে নবীনগর থেকে গ্রাম বাংলা নামে একটি বাসে উঠেন আবদুল্লাপুর যাওয়ার জন্য। এ সময় সব যাত্রী নেমে গেলে তার হাত পা বেঁধে চালক ও হেলপার সহ 6 দুর্বৃত্ত বোনকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে হাইওয়ে পুলিশ গাড়িসহ সবাইকে আটক করে। মৃত্যু না হলেও প্রতিদিনই পাওয়া যাচ্ছে ডেঙ্গু রোগী। চলতি মাসে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 78 জন। এদিকে রাজধানীর প্রায় প্রতিটি এলাকায় ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশায় অতিষ্ঠ নগরবাসী। ফল মিলছে না সিটি কর্পোরেশনের ওষুধে। মাহমুদ হাসানের রিপোর্ট। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
রায়েরবাগ আর হাজারীবাগ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ড ঘুরে মশার এমন দৃশ্য নজরে আসে। দিনের বেলা তেমন উৎপাত না থাকলেও রাত নামলেই মশার কামড়ে যেন বসে থাকাই দায়। কাস্টমার আয়া একটু চা খাইবো কিংবা একটু পান খাইবো বইতে পারে না কাস্টমারে। মশা কামড়াকে কয়েল ধরে দেন, অনেকটা কয়েলের দাম হচ্ছে 10 টাকা। দরজার মধ্যে আলাদা করে নেট লাগাই নিচ্ছি, যাতে করে সারা দিন ওইটা নেট লাগানোই থাকে আমাদের, যাতে মশা ঢুকতে না পারে। তারপরও ফাঁক দিয়ে ঢুকে, এখানে বসতে পারে না তো কেউ, এত মশা। অনেকে মুখে সচেতনতার কথা বললেও তাদের ঘরবাড়িতেই জন্ম নিচ্ছে এডিস মশা। হ্যাঁ, আমরা সচেতন। এই যে না দুবলা দিয়ে একবার সব পরিষ্কার করে রাখছি। আচ্ছা, আমি একটু আপনার ইয়াটা একটু দেখি তো, আসেন তো এখানে দেখেন তো, এখানে মশার লার্ভা দেখা যায় কিনা একটু দেখেন তো। ভিতরে লার্ভা আছে মশার? একটু আগে বলেন আপনি সচেতন, তারপরে এখানে লার্ভা কেন? পানি জমে আছে এই আর কি। এদিকে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের উপর বিশ্বাস রাখতে পারছেন না সাধারণ মানুষ। আছে নানা অভিযোগ। মশার জন্য এই এলাকায় আমরা টিকতে পারতেছি না। আমাকে মেয়রও নাই, মেয়রও তো ভুল হয় না দিকে, বা কোনো এলো ওষুধ এলারা অন্য যায়। হ্যাঁ করে পয়সা দিলে আপনার এই জায়গায় আইবেন, রেহাও দিব না, 10 টাকা 20 টাকা ধরা দিতে। ওষুধ দিয়া যায়, 1 ঘন্টা পরে আবার মশা হয়ে যায়। হয় ওটা কোনো যে ওষুধ তো কাজে লাগে না, প্রকৃত ওষুধ কিনা তাও জানি না। স্বাস্থ্য অধিদপ্তরের সমীক্ষায় সারা দেশে মৃত্যু না থাকলেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 78 বলে জানানো হয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের যথাক্রমে 60 দিন ও 84 দিন ক্লাস করতে হবে। এরপর 2 সপ্তাহ বিরতি দিয়ে হবে পরীক্ষা। পরীক্ষার নির্ধারিত সময় পার করে আসা শিক্ষার্থীরা দীর্ঘ বিরতিতে এক শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ার আশঙ্কা করছে। এ অবস্থায় শিক্ষাবিদদের পরামর্শ সমন্বয়ের, একই সাথে ঘাটতি পুষিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও তাদের। আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের শেষ পর্ব আজ। সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চে এসএসসি ও এপ্রিল মেতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গেল বছর মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় পরীক্ষাও পিছিয়ে যায়। এবছরও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা। শিক্ষার্থীরা বারবার প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারছে না। তবে সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 13 জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষা হবেই, তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস করতে হবে 60 দিন, আর এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস করতে হবে 84 দিন। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস করতে হবে 150 দিন, আর এইচএসসি পরীক্ষার্থীদের 180 দিন। করা হয়েছে সংক্ষিপ্ত পাঠ্যসূচিও। এসএসসি এবং এইচএসসির জন্য এই যে 60 দিন 84 দিন সেটি বলা হয়েছে। তারপরে আমরা গোড়াতেই বলেছিলাম যে আমরা 2 সপ্তাহ সময় দিয়ে তারপরে আমরা পরীক্ষার তারিখ সেটি নির্ধারণ করব। যখন থেকে আমরা ক্লাস নিতে পারবো তখনই আমরা একটি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারবো। তবে এবার নতুন শর্ত এসেছে। গেল বছর এইচএসসির মতো আর পরীক্ষা ছাড়া মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন হবে না। জুন থেকে সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে। এ অবস্থায় পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতি সমন্বয়ের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। 3টি ধারার মধ্যে আগে থেকেই বিরাজমান বৈষম্য ছিল, এখন মূল ধারার মধ্যে যাতে কোনো ধরনের বৈষম্য আর না বাড়ে সেজন্য নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অথবা বিত্তহীন পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া করা যেতে পারে। তাদেরকে সহায়তার হাতটা বাড়িয়ে দিতে হবে। শিক্ষণ ঘাটতি পূরণ ও পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নেরও তাগিদ তাদের। পরীক্ষাগুলো নিয়ে ফেলা দরকার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর না হলে গণতন্ত্রের ভিত মজবুত হবে না, আর জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধা না থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশের উদার গণতান্ত্রিক ভবিষ্যৎ শিরোনামে ওয়েবিনারে এসব বলেন বিশিষ্টজনেরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। স্বাধীনতার 50তম বছর পার করছে বাংলাদেশ। এই পথ পরিক্রমায় গণতন্ত্রের পথে বাধা হয়ে দুবার সামরিক শক্তি ক্ষমতা এসেছে, ছিল স্বাধীনতা বিরোধী শক্তিও। এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে অর্জনের পাল্লাও কম নয়।
আবার দেশের বৃহত্তর স্বার্থে নতুন করে মূল্যায়নের সময় এসেছে কিছু কিছু বিষয়। বিচার বিভাগ, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কতটুকু কার্যকর সে নিয়েও প্রশ্ন বিস্তর। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও শক্তিশালী বিরোধী দল নেই। রাজনীতির ক্ষেত্র প্রসারিত না থাকায় এবং রাজনীতিবিদদের হাতে না থাকায় বাড়ছে দুর্নীতি। দুর্নীতির সুযোগ অবারিত হলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্রের মসৃণ পথ চলা, মত বক্তাদের। When I think about the chance of a liberal democracy here, I do not see right now any great chance. আবার গণমাধ্যম ও অবাধ মত প্রকাশ পদে পদে হচ্ছে বাধাগ্রস্ত। এসব বিষয়ে আলোচিত হলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ওয়েবিনারে। We have democracy which does not properly function and which is absolutely dysfunctional. Democracy is a clearinghouse. Election is a clearinghouse. It continues to clear the issues and the people as well. That today we can't have a free and fair election for that matter. সেই বিরোধী দলের প্রয়োজন আছে। অথচ আমাদের দেশের যে বিরোধী দল তারা কেবলমাত্র দায়িত্বের বেলায় তারা নেই। অর্থনৈতিক অগ্রযাত্রাকেও স্বাভাবিক রাখতে হলে প্রাতিষ্ঠানিক সক্রিয়তা জরুরি। এসব উল্লেখ করে বিশেষজ্ঞদের মত হলো জনগণের করের টাকা কিভাবে কোথায় খরচ হচ্ছে তার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। Comptroller and Auditor General's Office, SEC, and then how they create an absolute monitoring of the transparency agenda that the Republic of Bangladesh holds. That's an economy without any accountability. It's an economy which just make the rich the richer. For the growth in the long run, institution must work properly. তৃণমূলে মানুষের ক্ষমতায়ন যেমন প্রয়োজন, তেমনি কার্যকর থাকতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকেও। Instead of having a decentralized system, you have centralized the entire system. দল, প্রতিষ্ঠান কিংবা অন্য সব ক্ষেত্রেই অগণতান্ত্রিক আচরণের অনুশীলন বন্ধ করার পরামর্শ এসেছে এই ওয়েবিনারে। We must ask for regularizing our democracy through creating space for people to cast their vote. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বাজেট প্রসঙ্গ। মামলা জটের কবলে দেশের বিচার বিভাগ। পরিস্থিতি উত্তরণে বাড়তি আদালতের প্রয়োজন। এছাড়া বিচারক সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও কর্মকর্তা কর্মচারী নিয়োগের বিষয়টিও রয়েছে আলোচনায়। এমন পরিস্থিতিতে জাতীয় বাজেটে বিচার বিভাগের জন্য বাড়তি বরাদ্দ চাচ্ছেন সংশ্লিষ্টরা। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের জন্য প্রণোদনার দাবিও তাদের। শাকেরা আরজুর রিপোর্ট। আদালতগুলোতে বেড়েই চলেছে মামলা জট, সেই সাথে আছে বিচারকের অভাব, রয়েছে অবকাঠামো সংকট। দেশে একদিনে গড়ে যতগুলো মামলা নিষ্পত্তি হচ্ছে, নতুন করে দায়ের হচ্ছে তারও বেশি। এতে আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা দিন দিন বাড়ছে, যার সংখ্যা এখন ৩৬ লাখেরও ওপরে। বিশেষজ্ঞরা বলছেন, বিচার বিভাগকে এমন পরিস্থিতি থেকে বের করে আনতে দরকার প্রয়োজনীয় জনবল, পর্যাপ্ত অবকাঠামো ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে উন্নত প্রশিক্ষণ। তাই বাজেটে বিশেষ বরাদ্দ থাকা জরুরি। সেইখানেও কিন্তু কিছুটা আরও কাজ করতে হবে আমাদের। এইখানে টেকনোলজির ইউজের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয় করতে হবে। আর বিচারকের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমাদের যে বিদ্যমান আইন আছে, প্রতি বছর 100 জন করে বাড়ানো হয়, সেই অনুযায়ী প্রতি বছর বাড়ানো হচ্ছে। এদিকে করোনার কারণে স্বাভাবিক ছিল না আদালত পাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছেন পেশাদার আইনজীবীরা। তাই প্রণোদনার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ চান তারা। আদালত বন্ধ থাকার কারণে আইনজীবীরা কোনো কাজ করতে পারছেন না, সেই কারণে আইনজীবীদের জন্য যদি এই বাজেটে বরাদ্দ রাখা হয় এবং প্রতিটা আইনজীবী সমিতির মাধ্যমে বা বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে যদি আইনজীবীদেরকে আর্থিক প্রণোদনা বা সহায়তা দেওয়া হয়, তাহলে আইনজীবীরা এবং বিচার বিভাগটাও সমৃদ্ধ হবে। এটা হতে পারে যে এই বাজেটে এমন একটা প্রভিশন রাখা যে আমরা যে পরিমাণ কোর্ট ফি জমা দিই তার একটা পার্সেন্টেজ যেন লয়াররা ফেরত পেতে পারে, তার একটা বিধান কিন্তু বাজেটে অন্তর্ভুক্ত করা যেতে পারে। চলতি অর্থ বছরে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল ১,৬৫০ কোটি টাকা, আর সুপ্রিম কোর্ট পায় ১৯৫ কোটি টাকা। এতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ১,৮৪৫ কোটি টাকা। এই হিসেবে বাজেটের ১০০ টাকার মধ্যে বিচার বিভাগ পেয়েছে ৩৫ পয়সা।
পরিসংখ্যান বলছে দেশে প্রতি 1 লাখ মানুষের জন্য বিচারক আছেন মাত্র একজন। আদালতের সংখ্যাও অপ্রতুল। বিচার বিভাগের এই সীমাবদ্ধতাই মামলা জট বাড়াতে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভিয়েতনামে করোনার নতুন ধরন দ্রুত ছড়ায় বাতাসে, দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়ে। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা সহ অস্বাভাবিক মৃত্যু রহস্য উদ্ঘাটনে প্রয়োজন ময়নাতদন্ত। করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে লাশ কাটার কাজ করছেন মর্গের কর্মীরা। সাধারণ মাস্ক ও গ্লাভস ছাড়া আর কোনো সুরক্ষা ব্যবস্থা নেই তাদের। আলাউদ্দিন তালুকদার সোহেলের ক্যামেরায় মর্গ কর্মীদের হালচাল জানাচ্ছেন মানিক শিকদার। লাশ কাটা ঘর, বাইরে অপেক্ষা স্বজনের। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষ হলে পাবেন তারা একদিন আগে হত্যার শিকার প্রিয়জনের মৃতদেহ। মেডিকেল তো ঘোষণা করছে মারা গেছে, এখন আমরা বসে আছি, আমরা লাশ বাইরে হবে এই জন্য। অস্বাভাবিক বা অপঘাতে মৃত্যুর ঘটনায় মৃতদেহ বিশ্লেষণ করে কারণ জানার যে চেষ্টা করা হয় তাই পোস্টমর্টেম বা ময়নাতদন্ত। আর মৃত্যুর হিমশীতল নীরবতায় এই দায়িত্ব পালন করে চলেন মর্গ কর্মীরা। করোনার মধ্যে আমরা যে কাজগুলি করি, এটা আমরা গ্লাভস লাগে এবং মাস্ক লাগে কাজটা করতেছি। এর মধ্যে আমাদের কোনো সমস্যা হয় নাই, আর এটা আমরা করতেছি ট্রাস্টের সাথে কাজটা করতেছি আমরা। করোনা পরিস্থিতির মধ্যে সনাতনী পদ্ধতিতেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। আমরা তো স্বাস্থ্য খাতের বাইরে না, আমিও তো স্বাস্থ্য খাতের একজন কর্মী। এখানে মহামারী হোক আর যাই হোক, যখন লেখা থাকে করোনা সাসপেক্ট, করোনা আসছে, তখন আমরা ওই প্রোটেকশনটা নিয়ে কাজ করি। মহামারীর শুরুর তুলনায় বর্তমানে ময়নাতদন্ত কম হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান। তুলনামূলকভাবে অনেক বেশি মাসভাবে আসে না। এই মাসে মনে করেন প্রায় 30-40টা কেস আমাদেরকে করোনাতে অ্যাটেন্ড করতে হয়। আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই সেখানে মর্গের কাজ সম্পন্ন হচ্ছে। অরিজিনাল প্রিকশন নিয়ে তারপর আমরা কাজ করছি এবং পাশাপাশি আমাদের যারা সহকর্মী আছে তাদেরকেও আমরা ওই প্রিকশনটা নেওয়ার জন্য এবং সেফটি মেজার নিয়ে আমরা কাজ করতে বলি আর কি সবাইকে। ময়নাতদন্ত প্রক্রিয়ার উন্নত প্রযুক্তি ব্যবহার সহ আধুনিকীকরণ করার তাগিদ সংশ্লিষ্টদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। দিনাজপুরের সুস্বাদু লিচু এখন বাজারে। করোনার কারণে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের বড় মাঠে গড়ে উঠেছে ফল মার্কেট। চাষি ও ব্যবসায়ীরা জানান প্রথম পর্যায়ে চায়না 3, কাঁঠালি ও মাদ্রাজি জাতের লিচু বাজারে এসেছে। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বাগানে পেকে উঠেছে প্রায় সব ধরনের লিচু। এর মধ্যে চায়না 3, কাঁঠালি ও মাদ্রাজি জাতের লিচু বাজারে এসেছে। দামও বেশ ভালো, তবে ফলন কম হওয়ার কথা বলছেন চাষিরা। গতবার অনেক বেশি ছিল, গতবার থেকে এবার অনেক লিচু কম, অর্ধেকেরও কম। বর্তমানে 180 থেকে 200 টাকা সহ বিক্রি হচ্ছে, পাইকারি বাগানে বিক্রি করতেছি। ফল কম আছে, এই জন্য আমাদের কাজের চাপ কম। গতবারের তুলনায় এবার মালের দাম মোটামুটি ভালো আছে, কিন্তু মালে এবার ফলন অত্যাধিক কম। মাল কমের কারণে আমাদের আড়তদারে কম আসতেছে, কিন্তু কৃষকরা দাম ন্যায্য মূল্য পাচ্ছে। ফলন কম হওয়ার কথা স্বীকার করে ভালো দাম পেতে কাঁচা লিচু গাছ থেকে নামাতে বারণ করেন কৃষি কর্মকর্তারা। উৎপাদন একটু কম হয়েছে, সেটাই বেশ কিছু দোকানে কাঁচা লিচু ভাঙা হচ্ছে। এটা হয়তোবা ঝড় হলে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই সংখ্যায় এরকম কাঁচা লিচু ভেঙে এই পণ্যটাকে নষ্ট করা হয়তো আমাদের ঠিক হবে না। করোনা পরিস্থিতিতে রসালো এই ফলের বেচা বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চাষি ও ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের বড় মাঠে গড়ে তোলা হয়েছে ফল মার্কেট। এই ফলগুলো যাতে দেশের সর্বত্র সব কর্নারে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পৌঁছে যেতে পারি, সেই জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আমরা লিচুর যে বিপণন বিষয়টিকে এবং ব্যবস্থাপনা বিষয়টিকে আমরা একটি উন্মুক্ত জায়গায় নিয়ে এসেছি। চলতি মৌসুমে জেলায় 5000 হেক্টরের বেশি জমিতে লিচুর আবাদ হয়েছে। সমর ইসলাম,
একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব শান্তি রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী, মাথা উঁচু করে চলার প্রত্যয়। করোনায় 24 ঘন্টায় আরও 38 জনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী জেলায় বাড়ছে সংক্রমণ। হেফাজত নেতাদের অবৈধ অর্থের অনুসন্ধানে দুদক, যাচাই বাছাই হচ্ছে সংগঠন মাদ্রাসার অ্যাকাউন্ট। এবার হজে যেতে পারবেন বিশ্বের 45,000 মানুষ, সৌদি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ। ভারতে নির্যাতিত তরুণী বেঙ্গালুরু পুলিশের হেফাজতে, টিকটক হৃদয় নারী পাচার চক্রের সদস্য। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।